ইসলামী ইতিহাসের কথা বললেই আমাদের মাথায় কয়েকটা বিখ্যাত বইয়ের নাম চলে আসে, তাই না? যেমন তারিখে তাবারি বা ইবনে কাসিরের বই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই বইগুলো আখির আমাদের হাতে এসে পৌঁছল কিভাবে? এই বইগুলো টিকে থাকার পেছনের গল্পটা কিন্তু বেশ চমকপ্রদ। তো চলুন এই মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ইসলামী ইতিহাসের ভিত্তি হিসেবে আমরা যে বইগুলোকে জানি সেগুলোর উৎসটা আসলে কি? এই বিশাল বিশাল গ্রন্থগুলো এলো কোথা থেকে? স্ক্রিনে যে নামগুলো দেখা যাচ্ছে এগুলোকেই বলা হয় ইসলাম ইতিহাসের মূল ভিত্তি। সারা বিশ্বের মানুষ মূলত ইনি বইগুলোকে ইসলামী ইতিহাসের উৎস হিসেবে চেনে। কিন্তু এই বইগুলো লেখার পেছনের গল্পটা শুরু হয়েছিল একটা বিরাট সংকট থেকে। ভাবুন তো একবার সেই সময়টার কথা, যখন প্রত্যক্ষদর্শীদের প্রজন্ম মানে সাহাবীরা একে একে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তখন একটা ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হল, ইসলামের এই গৌরবময় ইতিহাসটা কি তাহলে সময়ের সাথে সাথে হারিয়ে যাবে? তখনকার তরুণ প্রজন্ম খালিদ বিন ওয়ালিদের মতো বীরদের কথা ভুলে গিয়ে রোমান আর পারস্যের নায়কদের গল্পে মজে যাচ্ছিল। এই অবস্থা দেখে খলিফা উমর বিন আব্দুল আজিজ প্রখ্যাত আলেম ইবনে শিহাব আল জুহরিকে দায়িত্ব দিলেন ইতিহাস সংগ্রহ করে লিপিবদ্ধ করার। আল জুহরি ইসলামের প্রথম ইতিহাস গ্রন্থটা লিখেও ফেললেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উমাইয়া খিলাফতের পতনের সাথে সাথে সেই বেসন্ন বইটি চিরদিনের জন্য হারিয়ে যায়। ইতিহাসের ঠিক এই পর্যায়ে একটা যুগান্তকারী মোড় আসে। মুসলিম বিশ্বে এমন একটা প্রযুক্তির আগমন ঘটল যা জ্ঞানচর্চার পুরো ছবিটাই আমূল বদলে দিল। আগেকার দিনে তো বই লেখা হতো প্যাপিরাসের ওপর। জিনিসটা ছিল খুবই দামি, ভঙ্গুর আর সহজে পাওয়াও যেত না। কিন্তু আব্বাসীয় খিলাফতের সময় চীনা যুদ্ধবন্দীদের কাছ থেকে মুসলমানরা কাগজ তৈরির প্রযুক্তিটা শিখে নিল। এই নতুন প্রযুক্তিটা ছিল সস্তা, টেকসই আর একেবারে সহজলভ্য। খলিফা হারুন আল রশিদ কিন্তু কাগজের গুরুত্বটা ঠিকই ধরে ফেলেছিলেন। তিনি বাগদাদে বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমার পাশেই বানিয়ে ফেললেন সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় কাগজের কারখানা। আর এর ফলেই জ্ঞান তৈরি আর সংরক্ষণে একটা বিশাল বিপ্লব ঘটে গেল। আচ্ছা, এই কাগজের প্রযুক্তি মুসলিম বিশ্বকে ঠিক কতটা এগিয়ে দিয়েছিল জানেন? একটা তথ্য দিলেই শায়দ ব্যাপারটা পরিষ্কার হবে। ইউরোপে প্রথম কাগজের কারখানা তৈরি হয়েছিল এর প্রায় ৩০০ বছর পর। তো কাগজ এখন সহজলভ্য, বই হারিয়ে যাওয়ার ভয়টাও কমে এসছে। আর ঠিক তখনই শুরু হল জ্ঞানচর্চার এক নতুন অধ্যায়। জন্ম নিলেন ইসলামের সেই সব মহান ঐতিহাসিকরা যাদের বই আমরা আজও পড়ি। জ্ঞানের এই মশালটা দেখুন কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে গেছে। আল জুহরির ছাত্র ইবনে ইসহাক লিখলেন প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। যদিও তার মূল বইটাও হারিয়ে যায়, কিন্তু তার ছাত্র ইবনে হিশাম সেটার একটা সংস্করণ তৈরি করেন যেটা আজও আমাদের কাছে আছে। এরপর আল ওয়াকিদি আর ইবনে সাদ এই ধারাকে আরও এগিয়ে নেন। আর সবশেষে আসেন ইমাম আল তাবারি। তিনি তার অমর গ্রন্থ তারিখে তাবারিতে আব্বাসীয় যুগ পর্যন্ত সমস্ত ঘটনাকে একত্রিত করেন। ইসলামী স্বর্ণযুগের কেন্দ্রবিন্দু বাগদাদ যখন জ্ঞানের আলোয় ছলমল করছে, ঠিক তখনই ইতিহাসের আকাশে ঘনিয়ে এলো এক কালো মেঘ। এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ সবকিছু ওলটপালট করে দিতে চলেছিল। দুঃখজনক হলেও এটাই সত্যি। একদিকে চেঙ্গিস খানের নাতি হালাকু খান ধেয়ে আসছেন বাগদাদের দিকে, আর অন্যদিকে শহরের আলেমরা তখন জ্ঞান বিজ্ঞানের মূল বিষয়গুলো থেকে সরে গিয়ে অপ্রয়োজনীয় সব বিতর্কে ব্যস্ত। ১২৫৮ সাল হালাকু খান বাগদাদ আক্রমণ করল। বলা হয় এত মানুষকে হত্যা করা হয়েছিল যে টাইগ্রিস নদীর পানি রক্তের টকটকে লাল হয়ে গিয়েছিল। এরপর যখন বাইতুল হিকমার লক্ষ লক্ষ বই নদীতে ছুঁড়ে ফেলা হলো, তখন বইয়ের কালিতে সেই নদীর পানি কয়েকদিন পর্যন্ত কালো ছিল। এভাবেই যেন ইসলামী স্বর্ণযুগের উপর একটা কালো পর্দা নেমে এলো। বাগদাদের পতনে মুসলিম বিশ্বের যেন কোমরটাই ভেঙে গেল। কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেও জ্ঞানের আলোটা কিন্তু পুরোপুরি নিভে যায়নি। কিছু আলেম এই ধারাকে অবিশ্বাস্যভাবে টিকিয়ে রেখেছিলেন। এই কঠিন সময়ে ইবনে কাসির তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া রচনা করেন। এরপর আসেন ইবনে খালদুন, যাকে অনেকে মুসলিম বিশ্বের শেষ মহান বিজ্ঞানী বলে মনে করেন। তার কাজ আজও হার্ভার্ড, অক্সফোর্ডের মতো সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। মঙ্গল আক্রমণের সেই ভয়াবহ ধাক্কা কোনো মতে সামলে ওঠার আগেই মুসলিম বিশ্ব আর ইউরোপের মধ্যে আরেকটা বড় প্রযুক্তিগত আর সাংস্কৃতিক বিভাজন তৈরি হতে শুরু করল, যা ইতিহাসের গতিপথকে আবারও পুরোপুরি বদলে দেয়। ইবনে খালদুনের মৃত্যুর বছরেই ইউরোপে গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন। এই যন্ত্রের ক্ষমতা ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, একজন লেখক হাতে লিখে দিনে বড়জোর ৪০ পৃষ্ঠা তৈরি করতে পারতেন, আর ছাপাখানা সেটা দিনে ছাপাতে পারত প্রায় ৪,০০০ পৃষ্ঠা।
ইউরোপ যখন এই প্রযুক্তি দিয়ে জ্ঞানের জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলছে তখন মুসলিম বিশ্বের সুপার পাওয়ার উসমানীয় সাম্রাজ্য একটা মারাত্মক সিদ্ধান্ত নিল। তারা ছাপাখানাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করে দিল। এই নিষেধাজ্ঞার পেছনে বেশ কিছু কারণও দেখানো হয়েছিল। কেউ বলছিলেন জ্ঞান শুধু কলম থেকেই আসা উচিত, কোনো মেশিন থেকে নয়। কেউ বা এটাকে খ্রিস্টানদের আবিষ্কার বলে প্রত্যাখ্যান করেন। আবার কিছু আলেম ভয় পেয়েছিলেন যে বই যদি সবার হাতে হাতে পৌঁছে যায় তাহলে হয়তো তাদের গুরুত্ব কমে যাবে। আর এর ফলাফলটা হলো ভয়াবহ। একদিকে ইউরোপে হাজার হাজার ছাপাখানা লক্ষ লক্ষ বই ছেপে ফেলছে, যা তাদের রেনেসা এবং বৈজ্ঞানিক বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে গেল। আর অন্যদিকে মুসলিম বিশ্বে জ্ঞান চর্চায় একটা স্থবিরতা নেমে এলো। উসমানীয় সাম্রাজ্য যখন নিজেদের ভুলটা বুঝতে পারল ততদিনে অনেক দেরি হয়ে গেছে। প্রায় ৩০০ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে ইউরোপ জ্ঞান বিজ্ঞানে কয়েক কদম নয় কয়েকশো কদম এগিয়ে গেছে। এই পুরো গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ইতিহাস থেকে আমরা শিখি যে কোনো প্রযুক্তি বা নতুন জ্ঞানকে অবহেলা করার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। প্রশ্নটা হলো, নতুন জ্ঞানকে প্রত্যাখ্যান করার আসল মূল্যটা আসলে কী?